পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল ভিউয়ার্স এবং দর্শক বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, আমি তোমাদের প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের সপ্তম শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই ভূগোলের আজ আলোচিত অধ্যায়, প্রথম অধ্যায়, পৃথিবীর পরিক্রমণ। এই পৃথিবীর পরিক্রমণ বলতে পৃথিবীর পরিক্রমণ গতির কথা বলা হয়েছে। এই পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি। এই পরিক্রমণ গতির ফলে পৃথিবীতে ঋতু পরিবর্তনগুলি সংঘটিত হয়ে থাকে। এছাড়াও পৃথিবীতে আরেকটি গতি লক্ষ্য করা যায়, সেটি হলো আবর্তন গতি বা আহ্নিক গতি, যার ফলে দিন রাত্রি সংঘটিত হয়ে থাকে। এই পৃথিবীর পরিক্রমণ অধ্যায় থেকে প্রথমে যে বিষয়টি তোমাদের জানতে হবে, মহাকর্ষ কি। আসলে আমরা জানি সব বস্তুই পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে, আর এটাকেই বিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে মহাকর্ষ। এই টান বা আকর্ষণের খেলায় যে বস্তুর ভর বা ওজন বেশি হয় আর যে যত কাছে থাকবে তার আকর্ষণ তত বেশি হবে। তবে এই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, সূর্য হলো পৃথিবীর সব থেকে কাছের তারা বা নক্ষত্র, আর পৃথিবীর তুলনায় সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড় আকারে। এছাড়াও তোমাদের এই পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি থেকে বলা যায়, পৃথিবীর অক্ষ বা পৃথিবীর অ্যাক্সিস বা আর্থ অ্যাক্সিস বলতে কি বোঝো। অর্থাৎ পৃথিবী শুধু যে সূর্যের চারিদিকে ঘোরে না, লাট্টুর মতো পাক খেতে খেতে সে নিজের অক্ষের চারিদিকেও একবার ঘুরছে বা পাক খাচ্ছে। এই একবার ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর সময় লাগছে 24 ঘন্টা। আর যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী এইভাবে আবর্তন করছে, সেই কক্ষপথটাকেই বলা হয় পৃথিবীর অক্ষ। তবে পৃথিবীর যে দুটি প্রান্তে এই কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা, সেই প্রান্ত দুটিকে বলা হয় মেরু। আর পৃথিবীতে রয়েছে দুটি মেরু, একটা উত্তর মেরু এবং আরেকটি দক্ষিণ মেরু। এই ওপরের প্রান্তটাকে বলা হয় উত্তর মেরু এবং নিচেরটাকে বলা হয় দক্ষিণ মেরু। আর এই দুই মেরুবিন্দু থেকে সমান দূরে পৃথিবীর মাঝ বরাবর পৃথিবীর বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত অবস্থিত। এই বিষুব শব্দের অর্থ সমান দিন রাত্রি, অর্থাৎ নিরক্ষরেখায় পৃথিবীর দিন রাত্রি সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি লক্ষ্য করা যায়। তবে এই আমাদের দেশ ভারতবর্ষ রয়েছে নিরক্ষবৃত্ত এবং উত্তর মেরুর মাঝের অঞ্চলে, অর্থাৎ উত্তর গোলার্ধে। তবে পৃথিবী নিজ অক্ষের ওপর আবর্তন করতে করতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে নির্দিষ্ট সময়ে প্রায় 365 দিন যখন সূর্যের চারিদিকে ঘোরে বা পরিক্রমণ করে, এই ঘোরা বা পরিক্রমণ করার কালটাকেই বলা হয়ে থাকে পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। এই বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ হয় সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। এছাড়াও মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি বলতে যা বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো বস্তুকে যদি প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগে ওপরের দিকে ছুড়ে দেওয়া হয়, তাহলে সেই বস্তুটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্য বা পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। একেই বলা হয়ে থাকে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। আর এই ক্ষেত্রে বলা যায়, রকেটের মাধ্যমে যে কৃত্রিম উপগ্রহকে উৎক্ষেপণ করা হয় মহাকাশের দিকে, সেটা এই মুক্তিবেগের উপর নির্ভর করেই উৎক্ষেপণ করা হয়। তবে এই সূর্যের চারিদিকে যে পৃথিবী আবর্তন করছে, এ কথা প্রথম বলেছিলেন বিজ্ঞানী কোপার্নিকাস। আর তার এই তথ্যের উপর ভিত্তি করে বিজ্ঞানী কেপলার প্রথম এই গ্রহদের গতি সংক্রান্ত 3টি সূত্রের কথা বলেছিলেন। তার মধ্যে প্রথম সূত্রটিতে বলা হয়েছিল, প্রত্যেকটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি মাত্র ফোকাস বিন্দুতে থাকে। তবে এক্ষেত্রে বলা যায়, কক্ষপথ বলতে বলা হয়েছে পৃথিবী প্রায় 15 কোটি কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করছে।
অর্থাৎ পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাকেই বলা হয়ে থাকে পৃথিবীর কক্ষপথ। আর এই কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থান করে তাকেই বলা হয়ে থাকে কক্ষতল। এক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ তথ্যের কথা তোমাদের এখন বলবো। একটি হলো অপসূর এবং অন্যটি অনুসূর। অর্থাৎ জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্যের থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। অর্থাৎ 4টা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয়ে থাকে সবচেয়ে বেশি, প্রায় 15,20,00,000 কিলোমিটার। একেই বলা হয় পৃথিবীর অপসূর অবস্থান। আবার একই রকমভাবে জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কমতে থাকে এবং 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় সবচেয়ে কম, প্রায় 14,70,00,000 কিলোমিটার। একেই বলা হয়ে থাকে পৃথিবীর অনুসূর অবস্থান। তোমাদের পরীক্ষার জন্য এই অপসূর অনুসূরের সঙ্গে সঙ্গে তার যে ছবিটি আছে বইয়ের মধ্যে সেটিও কিন্তু তোমাদেরকে অভ্যাস করতে হবে। এছাড়াও পৃথিবীর যে কক্ষপথ সেই কক্ষপথের ছবিটাও কিন্তু তোমাদেরকে পরীক্ষার জন্য অভ্যাস করতে হবে। এরপরে আসছে প্রাকৃতিক ঘড়ি, অর্থাৎ সময়কে মাপার জন্য প্রাকৃতিক উপায়ের যে কথা বলা হয়েছে সেটি হলো 3টি। প্রথম যে উপায়টার কথা বলা হয়েছে সেটা খুবই সহজ। 24 ঘন্টায় একবার করে দিন এবং রাতের পর্যায়ক্রম হয়। পৃথিবী নিজ অক্ষের ওপর ঘুরতে ঘুরতে কখনো সূর্য থেকে আমাদেরকে আড়াল করে দিচ্ছে, আবার কখনো নিয়ে আসছে সূর্যের আলোর দিকে। আসলে বিশাল একটা জাহাজের মতো এই পৃথিবীও সূর্য কিরণের নিচে ধীরে ধীরে বা আস্তে আস্তে ঘুরছে। তার ফলে পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে থাকছে সেদিকে হচ্ছে দিন, আর বাকি অর্ধেকটায় তখন হচ্ছে রাত। আর রাতের বেলায় আমরা দেখতে পাই চারিদিক অন্ধকার হয়ে যায়। দ্বিতীয় উপায় যেটি বলা হয়েছে সেটি হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ, যে পৃথিবীকে প্রায় 27.13 দিনে প্রদক্ষিণ করে, বা বলতে পারি 28 দিনে প্রদক্ষিণ করে। এই সময়টাকে বলা হয়ে থাকে চান্দ্রমাস। তবে বর্তমানে 30 দিনে আমরা এক মাস ধরলেও কখনো কখনো 31 দিনে, আবার কখনো বা 28 দিনেও একটা মাস হয়ে থাকে। তৃতীয় যে উপায়টি বলা হয়েছে সেটি হলো এই পৃথিবীর সূর্য পরিক্রমণ। পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে, আর এই সময়টাকে বলা হয়ে থাকে সৌর বছর। এই পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয়ে থাকে বলে একে বার্ষিক গতিও বলা হয়ে থাকে। তবে লিপিয়ার বা অধিবর্ষ আমরা জানি প্রত্যেক 4 বছর অন্তর হয়। অর্থাৎ যে বছর লিপিয়ার বা অধিবর্ষ হবে সেই বছর ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। কেন এমন হয় না, আমাদের ক্যালেন্ডারের এক বছর অর্থাৎ 365 দিন, আর পৃথিবীর একবার সূর্যের পরিক্রমণের সময় এক সৌর বছর অর্থাৎ 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড একই হওয়া উচিত। কিন্তু হিসাবের সুবিধার জন্য 365 দিনকে এক বছর ধরা হয়ে থাকে, যার ফলে প্রতি বছর এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় বাড়তি থেকে যায়। এই বাড়তি সময়ের হিসাবকে ঠিক রাখার জন্য প্রত্যেক 4 বছর অন্তর একটা পুরো দিন বা 24 ঘন্টা যোগ করা হয়ে থাকে ক্যালেন্ডারে। তোমরা যদি এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে 4 দিয়ে গুণ করো তাহলে দেখতে পাবে উত্তরটা আসছে 24 ঘন্টা। তাই ওই একদিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ হয়ে মাসটা হয়ে যায় 28 দিনের বদলে 29 দিন, আর বছরটা হয় 366 দিন। এই 366 দিনের বছরকেই বলা হয়ে থাকে অধিবর্ষ বা লিপিয়ার। তবে এই অধিবর্ষের ব্যাপারটা প্রথম যাদের মাথায় এসেছিল তারা হলো মিশরীয়রা প্রথম একটা অতিরিক্ত দিন যোগ করে হিসাব ঠিক রাখার উপায়টি আবিষ্কার করেছিলেন। এবার তোমরা কিভাবে বুঝবে যে কোনো সাল অধিবর্ষ বা লিপিয়ার কিনা? যে সমস্ত বছরকে, যেমন তোমরা ধরতে পারো 2020 সাল, যদি 4 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ থাকবে না, সেক্ষেত্রে সেই বছরগুলোকে বলা হবে অধিবর্ষ। কিন্তু আরও একটা ব্যাপার আছে, 4 বছর অন্তর পুরো একটা অতিরিক্ত দিন ধরে নিতে থাকলে কিছু সময় বেশি ধরে নেওয়া হয়, আর এই সমস্যাকে মেটানোর জন্য শতাব্দী বা বছরগুলোর, যেমন 1900, 2000 ইত্যাদি, এই অধিবর্ষের নিয়মটা একটু আলাদা করা হয়েছে। শতাব্দী বছরগুলোকে যদি 400 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ না থাকলে তবেই সেই বছরগুলোকে বলা হবে অধিবর্ষ। আজকে আমি তোমাদের
এই পৃথিবীর পরিক্রমণ অধ্যায় থেকে এই অধিবর্ষ নিয়েই বা অধিবর্ষ পর্যন্তই আলোচনা করলাম। এই অধ্যায়ের পরবর্তী অংশগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তোমরা আমার আজকের ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।